আচ্ছা, আজকে এই ভিডিওটা অবশ্যই বং রংকে নিয়ে ভিডিও করার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই, দর্শকদেরকে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা তো এখন ভীষণ মজা করবে, এখন তো আনন্দ পাবে, কারণ কি একটার পর একটা কন্টেন্ট আসছে। কয়দিন আগে দেবলিনার কন্টেন্ট আসলো, এখন হচ্ছে বং রনের কন্টেন্ট আসলো, তারপর তো একের পর এক কন্টেন্ট করবে। এদের কি অস্তিত্ব রয়েছে? এরা তো এদের জন্যই বেঁচে রয়েছে। এরকম কিছু বদ্ধমূল ধারণা তোমাদের মধ্যে রয়েছে। এমন কিছু কিছু মানুষ এটাই ভাবো যে এরা মনে 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 চায় যে ওই সংসারে অশান্তি লাগুক এবং ওরা এসে এখানে গন্ডগোলটা করুক, সোশ্যাল মিডিয়াতে কথা ফেলুক, আর এরা কন্টেন্ট পায়। কারণ কি বলতো, আজকে বং রনের চ্যানেলে এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি দেখতে পেয়েছি যারা বং রনের ভালো চেয়েছে এবং বলেছে তোমরা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নাও, কিন্তু না, এখানে তাকেই অপমান করা হয়েছে, তাকেই বলা হয়েছে যে তোমরা তো চাও এখানে যাতে অশান্তি হোক, এখানে গন্ডগোল হোক, এরা সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো বলুক এবং তোমরা কন্টেন্ট পাও। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তার আগে আমরা মানুষ। আমি তো কমপক্ষে আমি মনে করি কি, আমি শুধু বলে না, আমরা কন্ট্রোভার্সির জন্য যারা যারা রয়েছে তারা কেউই চায় না কারোর বাড়িতে অশান্তি হোক, তারা কেউই চায় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হোক, তারা কেউই চায় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হোক, তারা কেউ চায় না কোনো প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ হোক, কোনো অঘটন কারোর ফ্যামিলিতে ঘটুক এবং সেটা নিয়ে আমরা কেচ্ছা করব। আমরা কেউ কোনোদিনও চাই না। আমরা কন্ট্রোভার্সি করতে বসে ঠিকই, আমাদের কন্টেন্টে অভাব হয় না, তার কারণ ওয়াইটিতে নোংরামির লেভেলটা অনেক হাই হয়ে গেছে, তো আমরা সেখান থেকেও কন্টেন্ট বের করে নিয়ে কন্টেন্ট করব। কিন্তু কোনো সুন্দর সম্পর্ক যদি বিচ্ছেদ ঘটে, সেটা ভীষণ কষ্ট, যেরকম তোমাদেরও হয় সেরকম আমাদেরও হয়। আমরাও চাই শেষ অবধি চুপ থাকতে, আমরাও চাই শেষ অবধি মুখটা বুঝে থাকতে, যে না, একে নিয়ে এখন কন্টেন্ট করবো না, একে নিয়ে এখন কন্টেন্ট করবো না, আরও 2 দিন দেখি, আরও 3 দিন দেখি, এদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যখন দেখি জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমরা কথা বলতে বসি। যেমন আমরা কি প্রীতির ভিডিও দেখে বুঝিনি যে বং রন এবং প্রীতির মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, এদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, হয়তো ডাইভোর্স পর্যন্ত হয়ে গেছে, হয়তো, আমি সঠিক ধারণা নেই আমার, হয়ে গেছে, যেখানে রেজিস্ট্রি হয়েছিল সেই কারণেই বললাম হয়ে গেছে। আমরা কি বুঝতে পারিনি প্রীতি আর নিজের জীবনটা নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে, সুন্দর করে নিজের জীবনটা গোছানোর চেষ্টা করছে, নতুন পরিকল্পনা করার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আশাবাদী যে ভবিষ্যতেও অনেক কিছু করবে, এইগুলো যে চেষ্টাও করছে, আমরা বুঝতে পারিনি? আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু কেউ ভিডিও নামাইনি, কারণ আমরা চেয়েছিলাম যে ওই মেয়েটা নিজের মতন এগিয়ে যাচ্ছে, নিজের মতন এগিয়ে যাক। যদি বংরন আজকে ভিডিওটা না দিত, তাহলে কিন্তু আমরা কোনো মতেই এখানে একটা কথাও বলতে আসতাম না। কিন্তু এখন বলতে এসেছি, তার কারণ দুপক্ষ থেকেই কথা বলা হচ্ছে এবং এখানেই তো আমাদের কাজ যে কাকে কতটুকু বলা যায় এবং কাকে কতটুকু বলা যায় না, কতটুকু মিথ্যে কতটুকু সত্যি, এটা নিয়েই তো আলোচনা করা। না, আমরা জাজমেন্ট দিতে এখানে বসিনি, আমাদের শুধুমাত্র কাজ আলোচনা করা, যে যাদের আমাদের আলোচনার মাধ্যমে অনেকে কিন্তু দৃষ্টি খোলে, অনেকে দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করে যায় যারা আমাদের পছন্দ করে না, যাদের মনে হয় আমরা বাজে কথা বলছি। যাই হোক, সেটা বললাম না, আজকে বেশি কথা বলছি না। আমি আজকে এই মুহূর্তে বং রনকে নিয়ে কথা বলতে বসেছি। বং রন, হ্যাঁ, বং রন আজকে মৃত, তোমাদের কাছে সবাই জেনে গেছো, বং রন আজকে মৃত। বাপন বিশ্বাস আজকে জীবিত হয়ে উঠেছে, যেই বাপন বিশ্বাস এতদিন ধরে মৃত ছিল আর এতদিন ধরে বং রন বলে চলছিল। বাপন বিশ্বাস হচ্ছে একজন বং রনেরই নাকি তোমার হচ্ছে ম্যানেজার, বলতে পারো ম্যানেজার। বাপন বিশ্বাস বং রনের সবকিছু অ্যাকাউন্ট সব হ্যান্ডেল করতো। আচ্ছা, এই বাপন বিশ্বাস এবং বং রনের মধ্যে বং রনটা হঠাৎ করে কেন উঠে আসলো বলো তো? কবে থেকে উঠে আসলো? আচ্ছা, এই বাপন বিশ্বাস বা বং রনকে, বাপন বিশ্বাস বাদ দিলাম, এই বং রনকে তোমরা কবে থেকে চেনো বলো তো? কয়জন মানুষ বং রনকে বং রনের জন্য চিনেছো আমাকে একটু বলবে তো? দেখো, আমি এখানে ডিসাইড করতে বসিনি কে ভালো কে খারাপ, কিন্তু বং রনের ভিডিওটা দেখে আমার কিছু কিছু কথা খুব অসংযত লেগেছে, খুব বাজে লেগেছে বলে আমি কথা বলতে বসেছি, খুব বাজে লেগেছে বলে আমি আজকে এই মুহূর্তে কথাটা বলতে বসেছি। বং রনকে শুধুমাত্র বং রনের জন্য কজন মানুষ চিনেছিলেন? বং রনকে আমার মনে হয় আমার মতন আরো 10টা মানুষ প্রীতির জন্য চিনেছিল, পৃথির জন্য চিনেছিল। পৃথিকে আমরা অনেক ছোট থেকে চিনি, ছোট থেকে মানে আমার বয়স ছোট থেকে না, পৃথির বয়স যখন ছোট ছিল, পৃথি যখন ভাইরাল হয়েছে প্রথম টিকটক, তারপর থেকে পৃথিকে চেনা। তো পৃথির থেকেই আমরা কিন্তু বং রনের পরিচয়টা পেয়েছি, পৃথির থেকেই কিন্তু বং রনের পরিবারের পরিচয়টা পেয়েছি, পৃথির থেকেই কিন্তু বং রনের দিদির পরিচয়টা পেয়েছি। আজকে যে পৃথির ননাস মানে বং রনের যে দিদি, যে ইনকাম করে খাচ্ছে, ফেস ভ্যালুটা বের করেছে, কোথার থেকে পেয়েছে? আজকে বং রন এসে হিসাব গোনাতে বসেছে, হিসাব, কে কাকে কতটুকু গয়না দিয়েছে, কতটুকু খরচা করেছে, কার প্রতি কার কতটুকু দায়িত্ব কর্তব্য করেছে, এই হিসাব বং রন আজকে দিতে বসেছে।
আজকে যদি প্রীতি না আসতো বংরন কি বংরন হতো? আজকে যদি প্রীতি না দাঁড়াতো বংরনের পাশে, বংরন কি বংরন হতো, নাকি বংরন শুধুমাত্রই বাপন বিশ্বাস হয়ে থেকে যেত? এটা বড় একটা প্রশ্ন। আমরা আমাদের উৎপত্তি স্থলটা না ভুলে যাই। প্রীতি কি বলেছে বংরনের সম্বন্ধে? প্রীতি বংরনের সম্বন্ধে কি বলেছে দেখো। বংরনকে এবং প্রীতিকে দুজনকে দেখতে আমরা প্রচুর মানুষ ভীষণ ভালোবাসি একসাথে দেখতে। তবে এটাও বাস্তব কথা, রিলেশন টক্সিক যখন হয়ে যায় না, তখন ওই রিলেশনে থাকতে নেই। তাহলে কি হতো? মান সম্মানটা থাকে না। আমরা বহুবার দেখেছি প্রীতি অনেকবার চেষ্টা করেছে সামাজিকভাবে বিয়ে করে ওই বাড়িতে পৌঁছানো, তারপরে তার বিয়ে অবধি মানে কেনাকাটা, ডেট ঠিক হবে এগুলো সব দেখতে পেয়েছি। বিয়ে দেখতে পেয়েছি কি? বিয়ে দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? কারণ ওই ছেলেটার পরিবার প্রীতিকে কোনো কারণে মেনে নেয়নি। যেই পরিবার প্রীতির ফেস ভ্যালু দিয়ে চলছিল, যেই পরিবারের মেয়ে প্রীতির মুখটা দেখিয়ে নিজের চ্যানেলটা গ্রো করে ফেলেছে, নিজের ফেস ভ্যালুটা বানিয়ে নিয়েছে, সেই পরিবারই নাকি ওই মেয়েকে গ্রহণ করতে চায়নি, যার জন্য ওদের দুজনের মধ্যে সামাজিক বিয়েটা হয়নি। দেখো, স্বামী স্ত্রী সম্পর্ক তাদের মধ্যে ছিল এবং তাদের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছিল, আমরা সবাই মিলে জানি। আমরা সবাই জানি এবং ওরা দূর দূর ঘুরতে গিয়েছিল, সবকিছু করেছে, এটা আমরা সবাই মিলে জানি। কিন্তু সামাজিকভাবে যে বিয়ে, সিঁদুর দান, এটা কিন্তু তাদের মধ্যে হয়নি এবং এইটা প্রচুরবার বাধাপ্রাপ্ত হয়েছে। কার কারণে হয়েছে? বংরনের পরিবারের কারণে হয়েছে। বংরনের পরিবার চাইছিলই না প্রীতির সাথে বংরনের বিয়ে হয়। সেই কারণে তো সেই ঐতিহাসিক অশান্তি, প্রীতিকে নিয়ে ঐতিহাসিক অশান্তি তো সেই কারণেই হয়েছিল। সেই যে ভাই বোনের মধ্যে মারপিট, ঝগড়া, অশান্তি, সেই কারণেই হয়েছিল। এবং সেই সময় আমরা একটা উত্থাল কিন্তু দেখতে পেয়েছিলাম ওই পরিবারের মধ্যে। দেখতে পেয়েছিলাম তো, যেই পরিবার যার টাকা দিয়ে চলে, সেই মেয়েটাকে আপন করতে পারে না, সেই পরিবারের ছেলে ওকে আপন করে নিবে, এটা তো কল্পনাই করা যায় না। প্রীতি কোনো দিক থেকে আমার মনে হয় ভালো কাজ করেছে। তবে অনেক দিনের সম্পর্ক, কষ্টর থেকে বেরোতে, মুভ অন করতে প্রচুর সময় লাগবে। এবার আসি বংরন কি বলেছে। দেখো, বংরন খুব বাজে দুটো কথা বলেছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক। প্রীতি তার ভিডিওতে 2025-এর ভিডিওতে, লাস্ট ভিডিওতে, ও জাস্ট দুটো মনের কথা বলেছে যে আমি আগে ইনকাম করতাম না, আমি এখন ইনকাম করছি। ও কি বংরনের উপরে আঙ্গুল তুলে দেখিয়েছে যে আমার আগের ইনকামটা বংরন নিয়ে চলে গেছিল? না, যায়নি কিন্তু, বলেনি কিন্তু, আঙ্গুল তুলেনি কিন্তু। ও বলেছে আমার আগের ইনকাম ছিল না, সেই পরিমাণে ইনকাম ছিল না। আমি মা বাবাকে সেই পরিমাণে যেই আশাটা দেখিয়েছিলাম, যে স্বপ্নটা দেখিয়েছিলাম, তোমার জন্য বাড়ি করব, তোমার জন্য ঘর করব, তোমাদের জায়গা করব, মানে অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, বাবা মাকে আমি কিছুই করতে পারিনি। শুধুমাত্র চাল ডাল বাদ দিয়ে, মানে অন্ন জোগাড় বাদ দিয়ে, মানে প্রতি মাসের গ্রসারি আইটেমটা বাদ দিয়ে, খাবার খরচ বাদ দিয়ে মা বাবার জন্য আমি কিছুই করতে পারিনি। প্রীতি এই কথাটা বলেছিল। এখানে এই কথাটার পরিপ্রেক্ষিতে বংরন বসে পড়েছে। এতদিন যে গা ঢাকা দিয়ে বসেছিল, যে প্রীতির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, প্রীতির হাত থেকে বাঁচার জন্য যে লাভাতে এসে বসে রয়েছে, হ্যাঁ, আমার থেকে, আমি যেখানে বসে রয়েছি সেখান থেকে 1 ঘন্টার রাস্তা বংরন বসে রয়েছে। আমি যে জায়গাটাতে বসে রয়েছি সেখান থেকে 1 ঘন্টার রাস্তা বংরন বসে রয়েছে লাভাতে। তো সেই পাহাড়ে এসে বংরন লুকিয়ে বসেছিল, এতদিন গা ঢাকা দিয়ে বসেছিল, এতদিন মুখে একটা কুলু পেটে বসেছিল, এতদিন কোনো কিছুই বলেনি। হঠাৎ করে যখনই প্রীতি তার লাস্ট ভিডিও দুটো মনের কথা বলেছে যে আমি মা বাবাকে আমার বাড়ি দেওয়ার কথা ছিল, ভালো জীবনযাত্রা দেওয়ার কথা ছিল, আমি করতে পারিনি, আমি শুধুমাত্র পেটে ভাতে জলে ভাতে খাইয়ে রেখেছিলাম, এখন থেকে আমি চেষ্টা করছি, 1 বছর হলো আমি ইনকাম করতে শুরু করেছি এবং এই ইনকামটা আমি আমার বাবার জন্য কিছু করতে চাই। এই বলে যে মেয়েটা ভিডিওটা করলো, সেইটা সহ্য হয়নি। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে সেই মানুষটা এসে এখানে বলতে বসলো, হঠাৎ করে তার হারিয়ে যাওয়া চ্যানেল সে ফিরে পেয়েছে। হঠাৎ করে সে এসে এখানে বলতে বসলো যে প্রীতির সব টাকা আমি নিয়েছি। তাহলে কি তুমি আমাকে দোষারোপ করছো? প্রীতি কি তোমাকে দোষারোপ করেছে? রন, তোমাকে কি দোষারোপ করেছে? তোমাকে তো দোষারোপ করেনি। ও বলেছে ইনকাম করতো না। তার মানে এটাই যে যতটা পরিমাণে ওর ইনকামের কথা ছিল, সেই ইনকামটা ওর ভাগ হয়ে গেছিল, এটা আমরা দেখেছি। তুমি যে আজকে গোনালে তোমার মা বাবাকে মাসে 30,000 টাকার উপরে দিতাম, নেট খরচা দিতাম, খাওয়ার খরচা দিতাম, অমুক দিতাম, তমুক দিতাম, তার মানে সেই টাকাগুলো যে তুমি আজকে হিসাব করতে বসলে, সেই টাকাগুলো কিন্তু প্রীতির টাকা। সেই টাকাগুলো ওই মেয়েটার টাকা, কষ্টে অর্জিত টাকা। কারণ ওই মেয়েটার মুখ দিকে তাকিয়েই কিন্তু সবাই দেখতে যেত ভিডিওটা।
ওই ইনোসেন্ট মুকালার একটা মেয়ে, একটা অল্প বয়সীর মেয়ে, তার দিকে তাকিয়ে কিন্তু সবাই ভিডিওটা দেখতে যেত এবং ওই মেয়েটার ইনকামের টাকাটাই ভাগ হয়ে যেত, কিছুটা বাবার ক্ষেত্রে, কিছুটা নিজের ক্ষেত্রে, কিছুটা তোমার পরিবারের ক্ষেত্রে, কিছুটা তোমার ক্ষেত্রে। আমি বলছি না তোমার অবদান নেই, আমি এটা অস্বীকার করতে পারবো না। আমি যদি এখানে নিরপেক্ষ বিচার করতে বসি তাহলে আমি এটা বলতে পারবো না রনের কোনো অবদান নেই। রন এডিট করতো, রন চ্যানেল খুলতো, রন সমস্ত কাজ করতো, রন প্রীতির পিছনে ঢাল হয়ে কিছুটা সময় দাঁড়িয়েছিল। যখন এরকম সম্পর্ক থাকে, সুন্দর একটা সম্পর্কে থাকে, তখন অটোমেটিকলি একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। রনকে আমি দেখেছি প্রতি ক্ষেত্রে প্রীতিকে বাঁচাতে, সোশ্যাল মিডিয়া থেকে প্রীতিকে বাঁচাতে আমরা দেখেছি। এমনকি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও হেনস্থা করতে আমি দেখেছি, তার বিরুদ্ধে কেস করতে আমি দেখেছি, সব দেখেছি। রন প্রীতিকে বাঁচানোর জন্য যা যা করেছে সেটাও দেখেছি। কিন্তু এই যে আজকে যে তুমি টাকাটা গোনাতে বসলে, সেই টাকাটা কিন্তু প্রীতির টাকা ছিল, প্রীতিকে তো উচ্চারণ করেনি। প্রীতি তো বলেনি যে আমি আমার টাকাটা শেষ করে দিয়েছি। প্রীতি বলেছে আমি এতদিন ইনকাম করতাম না। যারা বোঝার বুঝবে, যারা বোঝার না বুঝবে না। কিন্তু তুমি আজকে এসে ডিটেলসে যখন বলতে শুরু করলে, তখন তো আর মানুষের মুখটা বন্ধ থাকবে না। প্রীতি ভীষণ বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে এবং সে সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে, বলে দিয়ে গেছে। আমরা কিন্তু কেউ এটা নিয়ে কন্ট্রোভার্সি করিনি, আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তরও তাকে করিনি, আমরা কিন্তু চুপচাপ ছিলাম। কিন্তু আজকে তোমার বিহেভিয়ার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারো বা তোমার ভাষা বলতে পারো, এগুলো কন্ট্রোভার্সি মানে তুঙ্গে নিয়ে যাবে। তুমি এক প্রকারে প্রীতিকে হুমকি দিলে, তুমি এক প্রকারে প্রীতিকে বললে আমি এসে গেছি, এবার তোমরা পালাও। আমি এখন খুলবো, এক একটা পরত খুলবো এবং বলবো আমি কি করেছি তোমার জন্য। এই হুমকি দিলে, আবার এটাও হুমকি দিলে এখন কিন্তু কোনো রোস্টারের মুখ বন্ধ থাকবে না, প্রত্যেকটা রোস্টার তোমাকে ছিঁড়ে খাবে। তার মানে প্রীতিকে তুমি একা ছেড়ে দিয়েছো যাতে প্রীতি ছিঁড়ে খায় প্রীতিকে, এবং সেখানে তুমি বসে মজা দেখবে, তুমি তাকে বাঁচাবে না। এরকম একটা হুমকি তুমি দিয়ে গেলে যাকে ভালোবেসেছিলে, যার জন্য তোমার পরিচিতি লাভ করেছো তুমি। আমি তো কমপক্ষে আমার কাছে তুমি পরিচিতি লাভ করেছো প্রীতির জন্য, যার হয়ে যার টাকা দিয়ে এতদিন ধরে চলেছে, যার টাকা দিয়ে তোমার দিদির মুখটা ভাইরাল হয়েছে, সেই মানুষটাকে বলতে দ্বিধাবোধ হলো না? আমরা প্রত্যেকটা মানুষ জানি প্রীতি তোমাদের জন্য কি করেছে। যখন তোমার বাড়িতে অশান্তি হলো, প্রীতি এসে একটা মুখও খোলেনি। যখন তুমি বলেছো তখনও ও সংযত থেকে তোমাকেই সাপোর্ট করে গেছে, নীরবে সাপোর্ট করে গেছে। কোনো উত্তর করেনি, কোনো প্রশ্ন করেনি, কোনো ঝগড়া করেনি, কলতলা ঝগড়া এটাকে বানায়নি, কোনো অশান্তি করেনি, কোনো কিছুই করেনি। তোমার উপরে হাত উঠেছে, তোমার উপরে তোমার দিদি প্রীতির, তোমার মা প্রীতির উপরে কি অত্যাচার করেছে, প্রীতি এসে কিন্তু মুখ খুলেনি। মুখটা কে খুলেছে? যেই বাড়ির সন্তান, সেই বাড়ির সন্তান এসে মুখ খুলেছে। আরে যে নিজের মার হয় না, যে নিজের দিদির হয় না, যে সোশ্যাল মিডিয়াতে এসে মার এবং দিদিকে নিয়ে নোংরা কথা বলতে পারে, সে তো প্রীতিকে নিয়ে বলবেই। যে জন্ম দিয়েছে সেই মাটাকে যে ছাড়েনি। আমি তো ভেবেছিলাম হয়তো মা খারাপ, মাটা খারাপ, মা প্রীতিকে মানছে না। ভালোবাসার জন্য তুমি প্রীতির সাথে রয়েছো, একজোট হয়ে রয়েছো, মা মানছে না বলে, বা মা তোমার উপর নির্যাতন করছে, মা তোমার সব টাকা শোষণ করে নিচ্ছে, বাড়ি ঘরের পিছনে টাকা খরচ করছে, সব টাকা শোষণ করে নিচ্ছে। তুমি বলেছিলে সব টাকা শোষণ করে নিচ্ছে, সমস্ত কিছু নিয়ে নিচ্ছে, দিদি তোমার সব কিছু নিয়ে নিচ্ছে, দিদি তো ওখানে ভাগিদার, তোমার জামাইবাবু ওখানকার ভাগিদার, তোমার জামাইবাবু ঘুষ দিয়ে টাকা চাকরি পেয়েছে, সব কিছু তুমি এসে বলেছিলে। তোমার ঘরের খবর আমরা কিন্তু কেউ জানতে যাইনি। তোমার জামাইবাবু কি টাকা দিয়ে, কত টাকা দিয়ে ঘুষ খেয়ে টাকা চাকরি পেয়েছে, তোমার জামাইবাবু কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তোমার দিদি তোমার কাছ থেকে কত টাকা নেয়, তোমার মা তোমার কাছ থেকে কত টাকা শোষণ করে, বাড়ি ঘর বানিয়ে তোমার কাছ থেকে কত টাকা শোষণ করে, এই শারীরিক মানসিক নির্যাতন তোমার উপরে তোমার পরিবারের লোক করে। তুমি এসে বলে, তখন ভেবেছিলাম যে ছেলে তো একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটার উপরে অত্যাচার হচ্ছে, ছেলেটা মেয়েটাকে বাঁচানোর জন্য বাঁচিয়েছে। এটা একটা পুরুষের কাজ। আমি যার হাত ধরবো তার হাতটা আমি ধরে থাকবো এবং তার আশেপাশে যত রকম বাধা বিপত্তি আসবে তার বিরুদ্ধে আমি কথা বলবো। কিন্তু অবাক হয়েছিলাম যে মার বিরুদ্ধে কথা বলছে, তার মানে সত্যি সত্যি মা এবং দিদি কুটনি, এবং মা এবং দিদি তাদের সংসারটা হতে দিতে চায় না, মা এবং দিদি নষ্টের মূল। আমি তখনও ভাবতে পারিনি গাছ যেরকম হবে ফল সেরকম হবেই হবে। এখন এতদিনে এসে বুঝলাম যে নিজের মাকে বদনাম করতে পারে, যে নিজের বোনকে বদনাম করতে পারে, যে নিজের জামাইবাবুকে পর্যন্ত বদনাম করতে পারে, সে প্রীতির মতন মেয়েকেও বদনাম করতে পারে। আমরা প্রীতিকে নীরবে তোমার সাপোর্ট করতে দেখেছি, আমি তো দেখেছি, আমি নীরবে প্রীতিকে তোমাদের সাপোর্ট করতে দেখেছি, নীরবে সবকিছু সহ্য করতে দেখেছি। বুক ফেটেছে, প্রীতির মুখ ফোটেনি, প্রীতি কান্না পাচ্ছে, চোখে জল আসছে, ক্যামেরা অফ করছে, কাঁদছে, তবু তোমার সম্বন্ধে এসে একটা নোংরা কথা বলছে না, শুধু বুঝিয়ে দিয়ে গেছে ও একা রয়েছে, একাও আছে, ও বিচ্ছেদ হয়ে গেছে, এটা বুঝিয়েছে, কিন্তু তোমার নামে নোংরা কথা বলেনি। তুমি যেইভাবে আজকে এসে অ্যানাউন্স করে গেলে
যে আরও বড় বড় ধামাকাদার খবর আসবে, প্রীতিকে সবাই ছুটে কি বলে না চেঁচে ছুলে খাবে এবং তুমি তাকে রক্ষা করতে পারবে না। মানে রোস্টাররা প্রীতিকে এখন নিয়ে প্রচণ্ড চাচাছোলা কথা দেবে, রোস্টাররা কথা শুনলে পরে প্রীতির একেবারে জ্বলে পুড়ে যাবে, সেই বলে তুমি একটা হুমকি প্রীতিকে দিয়ে গেলে। সত্যি এই পৃথিবীতে না উপকার করতে হয় না, উপকার করতে হয় না। প্রীতি যদি বোঝাতে বসে, গোনাতে বসে, তুমিও কিন্তু হার মেনে যাবে। 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকার দেখিও না। এই 2 লক্ষ টাকা চেন দিয়েছো না 1 লক্ষ টাকা চেন দিয়েছো না তোর বাবা মাকে কত টাকা দিয়েছো, যদিও তোমার অ্যাকাউন্টে তোমার থেকে টাকাগুলো নষ্ট হয়ে থাকে, কেন তোমার অ্যাকাউন্টে তোমার টাকাগুলো ঢুকেছে তোমার কাজের দ্বারা, কিন্তু তোমার কাজ, তোমার মুখ পরিচিতি লাভ করেছে প্রীতির দ্বারা, এটা তোমাকে মানতে হবে। বুঝতে পেরেছো? অন্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি করেছো। রক্ত নিয়ে তুমি কথা বলেছো, তোমাকে কি প্রীতি রক্ত নিয়ে কথা বলেছে? না। 2 বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল, 2 বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল, টাকা নিয়ে খুনসুটি হচ্ছিল, ভাইয়ের কাছ থেকে খুনসুটি হচ্ছিল টাকা নিয়ে। ভাই 2000 টাকা ধার নিয়েছে, টাকা দিয়ে দে, অমুকে টাকা টমুকে টাকা, দুজনের বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল। তখন ওদের দুজনের মধ্যে খুনসুটি করতে করতে আমার রক্ত কথা বলে না, এরকম একটা কথা দুজনের মধ্যে কথা হচ্ছিল। সেইটাকে বলে না পড়লো কথা হাটের মাঝে, যার গায়ে যার গয়না তার বাজে না, এরকম আমি প্রবাদ আমার মনেই থাকে না, এই একটা ব্যাপার হচ্ছে আমার। তো এরকম একটা ব্যাপার হয়েছে যে কথাটা ওদের 2 বোনের মধ্যে হচ্ছে, কথাটা তুমি তোমার গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে তুমি বললে যে আমার রক্ত তো ভালো, তোমাদের রক্ত খারাপ। দিদি তোমার হাজবেন্ড যদি ওই জায়গাটা কিনতেই পারতো না, তো আমি যদি হেল্প না করতাম। তুমি এখন হেল্প গোনাতে বসেছো, কতটা হেল্প তুমি করবে, কতটা করেছো, কত টাকা ইনকাম করেছো, কত টাকা খরচ করেছো, সেটা গোনাতে বসেছো। বুঝেছো? তুমি সেটা গুনাতে বসেছো, কিন্তু এটা বুঝলে না আমি যে টাকাটা ইনকাম করছিলাম সেই টাকাটা প্রীতির মুখ দেখে আমার এসেছে। চ্যানেলটা তোমার ছিল, কিন্তু বিক্রি হয়েছে প্রীতির মুখ দেখে, তোমাকে এটা মানতে হবে। এখন তুমি বলবে যে না না আমার তো আগের থেকেই পরিচিতি লাভ ছিল, আমি তো আগের থেকেই ফেমাস ছিলাম। না, তুমি ফেমাস ছিলে না, তুমি ফেমাস ছিলে না। যতটুকু একটা ইউটিউবার, যতটুকু মানুষ চেনা জানা দরকার ততটুকু চিনেছে, তুমি ভাইরাল হওনি। তুমি ভাইরাল আমি যতটুকু জানি প্রীতির মুখ দেখে হয়েছো, এবং যত মানুষ তোমাকে চিনেছে প্রীতির পাশে দাঁড়িয়েছো বলে তোমাকে চিনেছে, তোমার নিজের ক্যালির জন্য তোমাকে চেনেনি। বুঝতে পারছি? রক্ত কথা বলে, সত্যি সত্যি রক্ত কথা বলে, রক্ত আজকে কথা বলেছে। চলো এবার এক এক করে পরত খুলবে, এক এক করে পরত বেরিয়ে আসবে, আর আমরা জানবো বুঝবো কার কতটা দোষ কার কতটা গুণ। সত্যি সত্যি আমরা চাই না কারোর গুণ এবং কারোর দোষ দেখতে, আমরা চাই এই ব্যাপারটা এখানে শুরু হয়েছে, এখানে থেমে যাক। হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভীষণ আমরা চামার, কিন্তু আমরা এতটাও চামার নই যে কারো সংসারটা ভাঙবে সেখানে নিজের আনন্দ প্রকাশ করব। আমরা চাই না ওই মেয়েটা এবং ওই ছেলেটা দুজনের কোনো কেচ্ছা ওয়াইটিতে এসে বিক্রি করুক। মেয়েটা তো বিক্রি করেই নি, একটু এগিয়ে যাওয়ার পথে রয়েছে, মুভ অন করার পথে রয়েছে, ছেলেটা পা ধরে টানলো। এবং এই থেকে যে ঝড়টা উঠবে, এই ঝড়টাকে সামলানো যাবে কিনা জানি না, তবে চাই এই কথাগুলো এখানেই বন্ধ হোক, এত কাদা ছেঁড়াছেড়ি না হোক। কিন্তু যেই পর্যায়ে পৌঁছে যাচ্ছে কাদা ছেঁটাছেড়ি তো হবে। চলো ভালো থেকো সবাই, এরপরে কি খবর আসে তারপর ভিডিও নামাবো। টাটা।